আচ্ছা দেখো, আচ্ছা তো প্রথম আমরা দেখব যে আমাদের প্রথম পড়ার টপিকটা হচ্ছে কি বলতো, আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ, আয়তাকার ঘনবস্তু। এখন আয়তাকার ঘনবস্তু আমরা আগে পড়ছিলাম যে ঘনবস্তুতে জিনিসটা কি হয়ে গেছে, যদি এটা নিয়ে কালকে একটু আলোচনা করতেছি, তারপর একটু আজকে করতেছি যে আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ, এখন এই যে আয়তাকার ঘনবস্তু আমাদের আগে ছিল হচ্ছে শুধু আয়তক্ষেত্র। কি ছিল? শুধু আয়তক্ষেত্র, যেটা ছিল একটা কি বলতো 2D, যেটা ছিল 2D, যার কি ছিল, ধরো একটা দৈর্ঘ্য ছিল, একটা প্রস্থ ছিল, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে কি, এখন একটা কি হয়ে গেছে, একটা উচ্চতা চলে আসছে। কি চলে আসছে? একটা উচ্চতা চলে আসছে। এই যে উচ্চতা চলে আসার কারণে তোমার জিনিসটা কি হয়ে গেছে বলতো, 3D হয়ে গেছে। জিনিসটা কি হয়ে গেছে? 3D হয়ে গেছে। তাহলে আগে কি ছিল? আগে ছিল শুধু এই যে লাল সারফেসটা, আগে শুধু এরকম একটা সারফেস ছিল, বাট এখন কয়টা সারফেস আসছে বলতে পারবা? এখন তিনটা সারফেস। নো, এখন আসছে অনেকগুলা। এই যে একটা, নিচের একটা, তারপর যে দুইটা, তারপর এই যে তিনটা, এই যে এইটা তিনটা, তারপর হচ্ছে এই যে ভিতরে এটা চারটা, তারপর এই যে পাঁচটা, এই যে পাঁচটা, আবার এই যে তলের মধ্যে একটা আছে ছয়টা, ঠিক আছে। না না সরি, তলেরটা না, একটা এই যে বাইরের, এই যে উপরের একটা আছে না, এই যে উপরের লেয়ারটা, এই যে পৃষ্ঠটা, ঠিক আছে। তাহলে এখন লেয়ার হয়ে গেছে 6টা, মানে লিটারালি 6টা আয়তক্ষেত্র মিলে এখন কয়টা, একটা টোটাল কি হয়েছে বলতো, আয়তাকার ঘনবস্তু। একটা 6টা কি বলতো আয়তাকার ইয়ে হয়েছে। হ্যাঁ, ওকে। এবার আমাকে বলছে হচ্ছে যে প্রথমে যদি আমি একটু চিন্তা করি যে আমি আসলে কি বের করব, আমি ধরো কথার কথা একটা কর্ণ বের করবো। কর্ণ মানে কি? আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তার মানে এখন দেখো, কর্ণ দুইটা হইতে পারে, একটা হচ্ছে পৃষ্ঠের কর্ণ, নাকি একটা কি হইতে পারে বলতো, পৃষ্ঠের কর্ণ। পৃষ্ঠের কর্ণটা ধরো কথার কথা এই যে নিচের এই সারফেসে, এই যে এইটা একটা কর্ণ না? আচ্ছা ঠিক আছে। আবার এইটাও হইতে পারে যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তো ঘনবস্তুর কর্ণটা হচ্ছে এই মাঝবর্ড থেকে এই বরাবর আসবে না? তাহলে ঘনবস্তুর কর্ণটা হচ্ছে এইখান থেকে একদম এই বরাবর আসবে, রাইট? এই বরাবর আসবে। ওকে, সো এখন আমার টার্গেট হচ্ছে এই যে রেড মার্কড জিনিসটা, মানে যে ভিতরের আয়তাকার ঘনবস্তুর কর্ণটা বের করা। এখন এটা যদি আমি আসলে বের করতে চাই, আমাকে প্রথম কথা হচ্ছে আমি এই যে ইয়েলো বস্তুটা, সরি ইয়েলো দেই, এই যে ইয়েলো আয়তাকার কর্ণটা, এটা বের করি আগে। হ্যাঁ, তো এইটা বের করা তো সহজ। এটা যদি দৈর্ঘ্য হয়, দেখো দৈর্ঘ্য আমি লিখতেছি যে এই যে এইটা তো দৈর্ঘ্য, তাই না? এটা তো আয়তাকার, একটা আয়তাকার বস্তু, এই যে একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য আমি বের করব। তো এটা তো দৈর্ঘ্য এ, এটা বি, নাকি? তাহলে এই কর্ণটা যদি আমি বের করতে চাই, তাহলে কি আমি সিম্পলি বলবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? হ্যাঁ, তাহলে আমি মূলত এইটা বের করে ফেলছি। এটা কি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এইটা যেমন একটা পিথাগোরাস অ্যাপ্লাই করছি, আবার এইটাও কি একটা পিথাগোরাস না? এই যে এই ত্রিভুজটা একটা পিথাগোরাস পড়বে না? সমকোণী ত্রিভুজ কিনা এটা? হ্যাঁ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এবং আমার কাছে যদি এইটা দরকার হয়, এই যে এই এক্সট্রা দরকার পড়ে, তাহলে আমার কাছে তো এইটা আছে, নাকি? এইটা আছে না আমার কাছে? হ্যাঁ আছে। আমার কাছে এইটা আছে। আর এইটা কি বলতো, এটা কি উচ্চতা না? এটার উচ্চতা বলা যায় না? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এইটা যদি উচ্চতা হয়, তাহলে আমি এই যে এই অতিভুজটা বের করতে আমার কি লাগবে বলতো? তাহলে মূলত এক্স স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস, অবশ্যই কি এই যে এইটা স্কোয়ার, এইটার ভ্যালু আবার কত? এইটুকু না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এক্স ইকুয়ালস টু আমি বলতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দ্যাট মিনস এটা আসলে কি বলতো, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি বলতো, প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, এটা কি বলতো, আয়তাকার ঘনবস্তু। এটা কি বলতো, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এটা কি বলতো, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলতে চাই যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে পারবা? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠ আসলে কয়টা আছে? পৃষ্ঠ আছে এখানে হচ্ছে 6টা। আচ্ছা, তুমি কি এটা বের করতে পারবা যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল? হ্যাঁ, তাহলে 6 দ্বারা গুণ করে দিলে তো হবে না? না না না, 6 দ্বারা গুণ করলে হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে পৃষ্ঠ নাম্বার 1 নিলাম, মানে এই যে এটা হচ্ছে 1। তাহলে নাম্বার 1 যদি মানে একদম নিচের তলটা, মানে তুমি যদি একটা বক্স ফালাই দাও, তো বক্সের নিচের একটা তল থাকবে না? সেই তল ধরো, আমি সেই তলের আগে ক্ষেত্রফল বের করব, রাইট?
আচ্ছা, হ্যাঁ। এই তলের ক্ষেত্রফল যদি বের করতে চাই, এইখানে দৈর্ঘ্যটা কত, কথার কথা এ, প্রস্থ কি বি না, এটা তো প্রস্থ, হ্যাঁ। এই যে এটা দৈর্ঘ্য, এটা কি বলতো, এটা প্রস্থ বি, আর এইটা ধরো উচ্চতা, উচ্চতা ধরো কথার কথা সি। তাহলে কথার কথা এই যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এবি, এবি। ওকে, এবি প্লাস এটার সাথে যোগ করব, দেখো এই তলের যা হবে এই উপরের তলের তা হবে না, হ্যাঁ তাহলে আমি আবারও বলতে পারি আরেকটা এবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্লাস এবার আসি আমি এই যে সাইডেরটা, সাইডে ধরো রেড মার্ক না, আমি ধরো হচ্ছে বেগুনি কালার মার্ক করলাম, এই যে এইটার ক্ষেত্রফল কত হবে, এইটা যদি এখানে আঁকতে চাই, এই যে এইটার ক্ষেত্রফল কত হবে, বিসি। ভেরি গুড, এইটা নিচেরটা বি, এইটা হচ্ছে সি, তাই না, এই যে এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, তাহলে আমি বলতেই পারি যে বিসি। এরকম তল আছে কয়টা, এই একটা, এই একটা, হ্যাঁ দুইটা। তাহলে কি প্লাস বিসি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি আরেকটা নিব, ধরো কথার কথা আমি নিলাম এটা ব্লু কালার। এইবার বাকি কি থাকে বলতো, এই যে ভেতরেরটা, বুঝতে পারছো কোনটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে এই যে পারছি। ভেতরেরটা, এই যে ভেতরের পৃষ্ঠ এবং একদম বরাবর বাইরের পৃষ্ঠ না। হ্যাঁ আচ্ছা, তাহলে মূলত এইটা বাকি থাকে, এই যে ভেতরের পৃষ্ঠ আর এই যে বাইরের পৃষ্ঠ, এই যে এইটা আর ভেতরটা, তাহলে ভেতরটা কত, সি ইন্টু এ না, হ্যাঁ এসি। তাহলে এসি, দুইটা এসি, তাহলে এসি প্লাস এসি। তাহলে আমি কি বলতে পারি না যে ফাইনালি আমি ব্ল্যাক পেন নিচ্ছি, ফাইনালি বলতে পারি না যে 2ab প্লাস 2bc প্লাস 2ac, নাকি বলতে পারি না? দ্যাট মিন্স আমি 2 কমন নিলাম, ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটাই কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাকে মুখস্থ করা লাগছে নাকি বুঝে বুঝে বের করছি? বুঝে বুঝে বুঝে। একদম লজিক দিয়ে সিম্পলি বের করছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বলতো, আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা জিনিসই তোমাদের লাগবে, কিচ্ছু না। তোমাদের কি লাগবে বলতো, একটা আয়তাকার ঘনবস্তুর কি লাগবে, কর্ণের দৈর্ঘ্য, আর কি লাগবে বলতো, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এই সিম্পল, আর কিছু না, একটা আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর হচ্ছে ঠিক আছে। আচ্ছা এবার আমি এটার এগেইনস্ট একটা ম্যাথে যাচ্ছি, একটা ম্যাথ দেখাই। ঘনবস্তু, এটার এগেইনস্টে ম্যাথ ধরো আচ্ছা উদাহরণটাই করি, সিম্পল একটা ম্যাথ করি, অত কঠিনে যাব না, পরে উদাহরণ 28টাই আমি করি, একটু দেখো। ওকে, তো এখানে বলছে কি যে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তাহলে একটা আয়তাকার ঘনবস্তুর আমার কাছে কি দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ধরো এ কত দেওয়া, 25, 25, দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া, 20, তারপর হচ্ছে কি বলতো উচ্চতা মানে এইচ বা সি ধরতে পারো 15। ওকে, এর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কি কি চাইছে বলতো? সমগ্র তলের ক্ষেত্র। আচ্ছা প্রথম কথা হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করা কি কোনো ব্যাপার হবে? না, সবই তো দেওয়া আছে। সবই তো দেওয়া আছে, তাহলে ডিরেক্ট বের করে ফেলবো। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে কিছু একটা আসবে। আচ্ছা ঠিক আছে, এরপরে বলছে কি কর্ণের দৈর্ঘ্য, তাহলে সরি আই এম রিয়েলি সরি, এটা আসবে কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে যা একটা আসবে। আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 2 * ab প্লাস bh প্লাস h, h এর জায়গায় c লিখছি, কোনো প্যারা নাই। এটা কি চলে আসবে বলতো, সমগ্র তলের ক্ষেত্রে। এইবার বলো তো আয়তন কিভাবে বের করতে পারবা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইটাই আয়তন কি বলতো, এটা আমরা মনে দেখাইনি। আয়তন কি, আয়তাকার ঘনবস্তুর আয়তন কি বলতো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আচ্ছা এইটার লজিকটা কি বলতে পারবা, এই সূত্রটা কিভাবে আসছে, মানে কেন আসছে? না বলতে পারবা? এটা আমি খেয়াল করিনি। আয়তনের সূত্রটা এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এটা কেন, এটা কেন, হোয়াই দিস, মানে উচ্চতা দিয়ে গুণ করলে আমি কেন আয়তন পাচ্ছি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমি উচ্চতা দিয়ে গুণ করলে কেন আয়তন পাচ্ছি, এটা কিভাবে, মানে লজিকটা কি?
কেন আমি উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পাবো? অন্য কিছু দিয়ে কেন গুণ করলাম না? আমি ভূমি দিয়ে কেন, মানে আমি দৈর্ঘ্য দিয়ে কেন গুণ করলাম না? আমি প্রস্থ দিয়ে কেন গুণ করলাম না? বলতে পারবা? উচ্চতাই তো বাকি ছিল, আর যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ফেলছি, বাকি আছে উচ্চতা, কতটুকু জায়গা দখল করবে। আচ্ছা, জিনিসটা ঠিক আছে মোটামুটি। তারপর একটু দেখো, ধরো এইটা তো একটা তলের ক্ষেত্রফল না? হ্যাঁ একটা তল, জাস্ট একটা লেয়ার, একটা কাগজের একটা লেয়ার। হ্যাঁ, আচ্ছা এখন আমি একটা কাজ করি, এরকম তল আমি ধরো আরো বসাইলাম, ঠিক আছে? এরকম তল আমি ধরো 100টা বসাইলাম। এই তলগুলো বসে বসেই তো মূলত একটা হাইট ক্রিয়েট করবে না, একটা উচ্চতা ক্রিয়েট করবে না? হ্যাঁ তার মানে একটা তল যদি, একটা তলের ক্ষেত্রফল মানে এই যে এটুকু, আর আয়তন মানে কি ভেতরের স্পেসগুলা, ভেতরের পুরোটা স্পেস। তাহলে দেখো একটা ক্ষেত্রফল বের করছি ধরো a ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরকম ক্ষেত্রফল আমি কয়টা বসাইতে পারবো? একটা, দুইটা, তিনটা, চারটা, উপরে বসাইতে বসাইতে একটা সময় একটা পুরো আয়তক্ষেত্র হবে। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই যে একটা যদি হয়, তাহলে এরকম কয়টা আয়তক্ষেত্র বসছে ওইটা দিয়ে গুণ দিলে আমি পেয়ে যাবো। ও বুঝছো? এইভাবে তাহলে পুরা স্পেসটা চলে আসে। আবার বলতেছে এই কনসেপ্টটা সামনেও লাগবে। আবারও বলছি, ধরো এখানে একটা তল আমি বের করছি, ঠিক আছে? এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, ধরো 100টা তল মিলছে, মিলছে না? কল্পনা করে, যদিও বসাই নেই, বাট কল্পনা করে 100টা তল এখানে মিলছে। তো একটা তলের মানে জায়গা যদি এতটুকু দখল করে, তো 100টা তল জাস্ট 100 দিয়ে গুণ দিব না? মানে জাস্ট উচ্চতা দিয়ে গুণ দিব, রাইট? হ্যাঁ এইভাবেই আসছে যে একটা আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বুঝতে পারছো? জি হ্যাঁ তাহলে আয়তন বের করাও খুবই সহজ, জাস্ট এ বি এইচ, শেষ। কোনো একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে? এরপরে জটিল ম্যাথে আমরা যাব। আপাতত আমরা এবার চলে আসি আয়তাকার, কি বলতো স্যার? আয়তাকার না, এবার হচ্ছে কিউব, মানে ঘনক। কি বলতো এটা? কিউব বা ঘনক। ঘনক, ঘনক মানে সেম জিনিসটাই। ধরো আগে যেরকম এরকম পড়ছো না, কিন্তু এটা কি ছিল? আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ, ওটা ছিল কি আয়তাকার ঘনবস্তু। এখন ঝামেলা হচ্ছে এটা আয়তাকার হবে না, এটার প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে। এটার কি হয়ে যাবে? প্রত্যেকটা বাহু সমান। এই যে এইটা যা, এইটা তা, কথার কথা, এইটা তা ঘনবস্তু মানে কিউব, সব কি বলতো সমান। কি সব কি বলতো সমান, ঠিক আছে? তাহলে হ্যাঁ, লেন্থ যদি এ হয়, উইডথ কত হবে? এ। উচ্চতা কত হবে? সরি, এটা উইডথ বলতে এটা উইডথ অথবা হাইট বলতে পারো, আর এটা ডেপথ বলতে এটা গভীরতা, বা এটাতে উইডথ বলতে পারো। এটা গ্রাফিক্সটা যে বলছে যে প্যারা নাই। আলটিমেটলি এ এ এ সবই কি? এ সবই কি বলতো? এ। আচ্ছা ঠিক আছে। এইবার এই যে ঘনকের যদি তোমাকে আমি বলি যে তুমি ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, বের করতে পারবা? হ্যাঁ কিভাবে? যে আগেরটা যেটা পড়ছিলাম, রুট ওভার দৈর্ঘ্য, সেম প্রসিডিউর, একদম সেম প্রসিডিউর, কোনো পার্থক্য থাকবে? তাহলে ধরো দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এ স্কোয়ার, প্রস্থ এ স্কোয়ার, সরি এ স্কোয়ার, উচ্চতাও কি এ স্কোয়ার। তাহলে মূলত রুট ওভার 3a স্কোয়ার, দ্যাট মিনস 3a, সরি রুট 3a। তাহলে এটা কি বলতো? কর্ণের দৈর্ঘ্য। এটা কি বলতো? কর্ণের দৈর্ঘ্য। একদম সহজ, একটাও মুখস্থ করবে না, একটাও মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার কর্ণের দৈর্ঘ্য গেল। এবার আমাকে বলতো কি বলতো এরপরে কি আছে? পৃষ্ঠ ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবা? সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা দেখো, এইটার সাথে আয়তাকার ঘনবস্তুর কোনো পার্থক্য আছে? না না। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি আমি বলতে পারি না এ বি প্লাস বিসি প্লাস সি এ? এখন এইখানে কি আর এ বি সি আলাদা নাকি? সবই তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, তাহলে 3a স্কয়ার, বুঝতে পারছি? 6a স্কোয়ার। এই যে একটা, দুইটা, তিনটা, তো ওভারঅল 6a স্কোয়ার। তাহলে এটাকে মুখস্থ করার কোনো দরকার আছে? না। আচ্ছা ঠিক আছে। এবার আমাকে বলো ঘনকটার আয়তন কত? আয়তনও কি কোনো পার্থক্য হবে? a ইন্টু a, তাহলে কি a কিউব? তাহলে দেখো, আয়তাকার ঘনবস্তু যদি তুমি ভালো করে বুঝো, এটা বুঝা জাস্ট কোনো ব্যাপার না, জাস্ট এবিসির জায়গায় সব জায়গায় এ বসাবা, তোমার জন্য আরো সিম্পল, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে। এবার আমরা এইটার ম্যাথে যাব না, এটার ম্যাথ খুব একটা প্যারা নাই। এবার আমরা যাব ব্যালনে। কি বলতো? ব্যালন। এবার আমরা মূলত সিলিন্ডার যাব। তুমি আশেপাশে অবশ্যই সিলিন্ডার দেখে থাকবা, অবশ্যই কি তুমি সিলিন্ডার দেখে থাকবা। তো এই সিলিন্ডারকে আসলে বলে কি বলতো? ব্যালন। সিলিন্ডারকে কি বলে? ব্যালন। আচ্ছা, এখন খুবই লজিক্যালি চিন্তা করবা, একটা ফর্মুলা মুখস্থ করবে না। আগে বলো, এই চ্যাপ্টার কি আগে পড়া হয়েছে?
না। আচ্ছা ঠিক আছে, যাই হোক স্কুল কলেজে যদি ফর্মুলা মুখস্থ করে কোনোভাবে মুখস্থ করে, মানে দেখো প্রত্যেকটা ফর্মুলা আমরা এতক্ষণ যা শিখছি ওর উপর বেস করেই আমরা বের করব। আচ্ছা তোমাকে যদি আমি বলি যে বেলনের ভূমির ক্ষেত্রফল, সেটা কি বলতে পারবা? ভূমির ক্ষেত্রফল হচ্ছে বৃত্ত, তাহলে হচ্ছে ইয়েস, ভেরি গুড। এই যে এইটা হচ্ছে কি বেলনের একটা ভূমি, তাই না? তাহলে এটার ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, শেষ। আচ্ছা তোমাকে যদি বলি বেলনের ঢাকনা, এটা ঢাকনাও তো কি একটা বৃত্ত, তো সেটা কি পাই আর স্কয়ার, সেম হবে না? আচ্ছা ঠিক আছে ফাইন। এবার আমি যদি তোমাকে বলি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? আই রিপিট, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বক্র পৃষ্ঠ কি কোনটা বলতে পারবা? ওই যে মাঝখানে যেটা, এই যে মাঝখানে এই যে স্পেসটা, তাহলে এইটার ক্ষেত্রফল চাইছে। এটা কিন্তু রাউন্ড শেপে, বুঝছো না? পিছনেও কিন্তু আছে, তাহলে এইটার ক্ষেত্রফল বের করতে পারবা? এটার ক্ষেত্রফল দেখো একটু চিন্তা করো, তারপরও তুমি চিন্তা করো কিভাবে বের, ফর্মুলা দেখো না, জাস্ট চিন্তা করো, বই দেখো না। আচ্ছা উপরে যে দুইটা ঢাকনা বাদ দিলে এটা ক্ষেত্র দেখো পাই না ভাইয়া। দেখো জিনিসটা হচ্ছে এই যে একটা বৃত্ত মিলে একটা, তাই না? হ্যাঁ এরকম বৃত্ত কয়টা? আরো একটা, আরো একটা, আরো একটা, নাকি? ও উচ্চতা দিয়ে গুণ করব। হ্যাঁ উচ্চতা দিয়ে গুণ করবো, কিন্তু কাকে গুণ করব? কাকে গুণ করব বলতে পারবা? গুণ করব হচ্ছে যে তলের ক্ষেত্রফলকে গুণ করব। নো, তলের ক্ষেত্রফল তুমি একটা তোমার খাতা নাও, তুমি একটা সিম্পল একটা তোমার চার কোণের চা খাতা নাও, একটা খাতা নাও, এরকম একটা খাতা নাও, পাতলা খাতা অথবা পেজ নাও, নিছো? পেজ নিছো? হ্যাঁ। এবার এটাকে না তুমি মানে আমরা ছোটবেলায় যে মাইক বানাইতাম না গুল করে, হ্যাঁ এই পেজটাকে মাইক বানাও, গুল, একদম গুল মাইক, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে না? এক্স্যাক্টলি এরকম হয়ে যাবে না? হ্যাঁ। এবার দেখো তো এই যে পৃষ্ঠটা, এই যে বক্র পৃষ্ঠটা, এটা কি আসলে এই পুরোটা না? এই পুরোটাই না? এই কাগজের যে পৃষ্ঠটা ছিল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল, এইটারই তো তুমি বাঁকায় একটা বক্রাকার শেপ দিছো, নাকি না? হ্যাঁ। আচ্ছা তাইলে এখন আমাকে একটু বলো তো ভাইয়া, এই যে আমাকে একটু বলো, এই যে ধরো কথার কথা এইটুকু কত? এই যে মানে এটার দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে এ, কথার কথা। আচ্ছা এই যে এইটার উচ্চতা কত ছিল? কথার কথা এইচ, ঠিক আছে? হ্যাঁ। আবার এই জিনিসকে যখন তুমি বাঁকায়া একটা বৃত্ত বানাইবা, তখন ওই যে এই একটা শুধু একটা লেয়ারের ক্ষেত্রফল কি পাই 2 পাই আর হয়ে যাবে না? বৃত্তের পরিধি না? এই যে দেখো তুমি একটা সুতা নিলে, এই সুতারে জাস্ট তুমি গোল করলা, তাহলে মূলত এই যে এইখানে দৌড়া হাঁটতেছো, তাহলে কি 2 পাই আর না? মূলত এটা কি 2 পাই আর না? তাহলে এইটার দৈর্ঘ্য আমি বলতে পারি না 2 পাই আর। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ বুঝতে পারছি। খুবই কিন্তু সূক্ষ্ম বাট একদম সহজ। 2 পাই আর কিনা বলো? এই যে এইটারেই তো আমি তাইলে পরিধি বানাইছি, এইটারে আমি একটু বাঁকাইলে বৃত্ত পরিধি হবে না নাকি ক্ষেত্রফল হবে? এগুলো ফেলে না, ক্ষেত্রফল হচ্ছে মাঝখানের স্পেস। ক্ষেত্রফল কি বলতো? মাঝখানের স্পেস। আমার কি এটা ক্ষেত্রফল হয়েছে নাকি আমি পরিধি হয়েছে? পরিধি হয়েছে, তাই না? এই যে এই লেয়ারটা কি হয়েছে, মূলত এই লাইনটা কি হয়েছে আসলে পরিধি হয়েছে, রাইট? আচ্ছা তার মানে দেখো এরকম একটা পরিধি, এরকম কয়টা পরিধি মিলে পুরো একটা কার্ভ গঠন করছে? হ্যাঁ বুঝছো? তার মানে আমি যদি এই পরিধিটাকে 2 দিয়ে গুণ দিই, তাহলে 2টা পরিধি সমান, 3 দিয়ে গুণ দিলে 3টা পরিধি সমান, 4 দিয়ে গুণ দিলে 4টা, 5 দিয়ে করলে 5টা, এরকম কোটি 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 কথার কথা এইচ দিয়ে গুণ দিই। আমি যদি 2 পাই আর ইন্টু এইচ দিয়ে গুণ দিই, তাহলে কি আমি এই যে বক্র জিনিসটা পাবো কিনা বলো তো? জিনিসটা বুঝছো কিনা বলো, নাহলে আবার বুঝাবো। এটা বুঝা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? জি ভাই বুঝছি। একটু নিজের মতো এক্সপ্লেন করো তো দেখি কি বুঝছো। এই যে সিলিন্ডারের যে জিনিসটা, এটাকে যদি আমি মাঝখান দিয়ে কেটে ফ্ল্যাট করি, তাহলে এটা একটা আয়তাকার বস্তু হবে, আয়তাকার বস্তু টাইপের। ওইটা হচ্ছে যে নিচে যে উচ্চতা হচ্ছে এইচ, আর হচ্ছে নিচের যে দৈর্ঘ্য ওইটা হচ্ছে 2 পাই আর। মানে এটাকে যদি আমি একটা গোল বানাই, তাহলে তো 2 পাই আর পরিধি সমান হবে, রাইট? হ্যাঁ পরিধি সমান হবে। তাহলে হচ্ছে অনেকগুলো এভাবে হচ্ছে বসাইতে টাক বসাইতে, এরকম পরিধি আমি ধরো বৃত্ত একটা পর একটা বসাইলাম, তাহলে এই যে চারপাশে যে সারফেসটা পাবো, এটা কি এইটাই কি সেইটা না? ওকে এবার তাহলে আমাকে বলো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণ তল মানে ক্ষেত্রফল, কিন্তু আই রিপিট ক্ষেত্রফল। পুরোটা তল বলতে এখানে কি দেখতেছো? উপরের দুইটা, এই যে উপরেরটা নিচেরটা আর এই যে তলটা, তাহলে বলো তো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত?
সমতলের ক্ষেত্রফল হচ্ছে তাহলে হচ্ছে পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার ভেরি গুড, পাই আর স্কয়ার প্লাস কি বলতো 2 পাই আর এইচ, রাইট? এইচ। এই তো ভেরি গুড। এইটা একদম মুখস্থ করা লাগবে কোনো, এটা একদম ডিরেক্ট কি তুমি বসাই দেবে, এটা তোমার ফর্মুলা মেইনটেইন করা লাগবে না, জাস্ট 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, 2 পাই আর কমন নিই, তাহলে কি বলতো আর প্লাস এইচ, ঠিক আছে? ও এই যে আমরা নরমালি এই ফর্মুলাটা মুখস্থ করি, বাট এটা মুখস্থ করার কোনো দরকার আছে নাকি? বুঝে বুঝে করবো, বুঝে বুঝে একটা ফর্মুলাও মুখস্থ করবে না, ঠিক আছে? এটা তুমি একটা সিলিন্ডার নিবা, কল্পনা করবা, আচ্ছা উপরের লেয়ার, তারপর নিচের লেয়ার, তারপর হচ্ছে কি এইটা। আচ্ছা ঠিক আছে, এবার আয়তন ইজ এ ডিফারেন্ট থিং, ঠিক আছে? ক্ষেত্রফল একটা জিনিস, আয়তন একটা জিনিস। তুমি বই দেখবা না, তুমি অবশ্যই বই না দেখে বলতে পারবা যে আসলে এটার আয়তনের কি অবস্থা। আয়তন মানে কি এটা বলো, ভিতরের স্পেসটা না? হ্যাঁ। এই যে তুমি খাতাটাকে তুমি তোমার পেজটা আবার সিলিন্ডার বানাও সিলিন্ডারটা বানায় ভিতরে হাত দাও, ভিতরে যে ফাঁকা জায়গাটায় তুমি হাত নিচ্ছ, এইটাই কি আসলে আয়তন না? হ্যাঁ। এবার বলো আমাকে আয়তনের অবস্থাটা কি হবে, আয়তন কিভাবে বের করবা? আয়তন হচ্ছে নিচের যে পৃষ্ঠ, এটা ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। হ্যাঁ, এখন আমাকে বলো ক্ষেত্রফলই কেন? আমি যখন মানে পুরো সমগ্র পৃষ্ঠের বক্রতার ক্ষেত্রফল বের করছিলাম, তখন আমি পরিধি নিলাম, হ্যাঁ, কিন্তু এখন আয়তন নিচ্ছি, কিন্তু এখন ক্ষেত্রফল নিচ্ছি কেন? কারণ ক্ষেত্রফল হচ্ছে মাঝখানে যে জায়গাটুকু। ইয়েস, ভেরি গুড। এই যে আমি যখন ক্ষেত্রফল নিব, তখন মাঝখানের পুরোটুকু জায়গা কভার করবে কিনা সে আমাকে ভ্যালু কাট দিবে মাঝখানেরটা। আচ্ছা, কিন্তু যখন পরিধি নিচ্ছি তখন কার ভ্যালু দিচ্ছে? শুধু এই লাইনের দৈর্ঘ্য না? হ্যাঁ, শুধু এই লাইনের দৈর্ঘ্য। তাহলে আলটিমেটলি এই লাইনগুলো মিলে কি আমার পৃষ্ঠতল হইছে? এই লাইনগুলো মিলে মিলে পৃষ্ঠতল হইছে, কিন্তু এই ক্ষেত্রফল মিলে মিলে কি পুরো মাঝখানের স্পেসটা কভার করবে না? হ্যাঁ। বুঝছো কিনা? ভালো করে ফিল পাইছো জিনিসটা কিভাবে হইছে? ভেরি গুড। তাহলে যে কি পাই আর স্কয়ার ইন্টু এইচ, তাহলে এটা কি বলতো? আয়তন। এটা কি বলতো? আয়তন। তাহলে কোনোদিন এই সূত্র গুলা বাবা মুখস্থ করলে পেন খাইতে না, বলতো কোনটা হইতো, কোনটা আয়তন, কোনটা ক্ষেত্রফল। বাট এখন কি আর পেন খাবা না, ঠিক আছে? তাহলে অবশ্যই মুখস্থ করবে না, তুমি কি মনে রাখবা, আরে আমার তো আয়তন দরকার, তো আয়তন আমি কিভাবে বের করবো? অবশ্যই আমার ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফলকে আমি কি দিয়ে গুণ দিব? এইচ দিয়ে গুণ দিব। তাহলে আমি কি পেয়ে যাব? আমি আয়তন পেয়ে যাব। তাহলে পুরা বেলন নিয়ে তুমি একটা সামারি বলো তো তোমার মতো করে। মানে হচ্ছে ফার্স্ট থেকে একবারে। হ্যাঁ, বেলন সম্পর্কে যা যা জানছো একটু ছোট করে সামারি বলো 1-2 মিনিটের মধ্যে। বেলনের হচ্ছে যে নিচে যে তলটা, এই তল হচ্ছে একটা বৃত্তগত, তাই এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এবং এই বৃত্তের সমান উপরে একটা বৃত্ত আছে, ওটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর হচ্ছে বেলনের যে মাঝখানে বক্রতল, এই বক্রতল হচ্ছে পাই আর স্কয়ার। বক্রতলটা তো ভুলে গেছি আমরা। বক্রতলটা ভুলে গেছো? এই যে প্যারা নেই, বক্রতল মানে হচ্ছে একটা লাইন নিলা, এরকম 1000টা লাইন মিলে হচ্ছে তোমার বক্রতলটা গঠিত। হ্যাঁ। তাহলে কি লাইনের দৈর্ঘ্য কত? 2 পাই আর 2 পাই আর হ্যাঁ 2 পাই। আর এরকম তাহলে উচ্চতা দিয়ে গুণ দিলে তুমি তাহলে বক্রতার তলটা পাই যাবা, বুঝোনি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট গুলো ছিল সেইগুলা আমাদের শেষ। এবার আমি একটা ম্যাথে চলে যাব, দেখি। আমি ধরো একটা ম্যাথ, এই যে একটা সিকিউতে চলে যাই, ডিরেক্ট বড় একটা সিকিউ সলভ করব, দেখি কি অবস্থা। আচ্ছা, এই সিকিউটাতে দেখো বলছি কি বলতো, ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10, 9, 7, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ঢাকনা সহ একটা বক্স, এখন একটা বক্স কিরকম হইতে পারে? একটা বক্স কি হইতে পারে বলতো? বক্স হচ্ছে এই যে একটা বক্স, এটা একটা বক্স হইতে পারে না? হ্যাঁ।
মানে একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে, একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে বলছি কি ঢাকনা সহ, তার মানে একটা ঢাকনা আছে, এরকম একটা ঢাকনা আছে নাকি? হ্যাঁ ওকে, তাহলে ঢাকনা সহ ধরো আমি একটু আঁকি ঢাকনাটা সহ। তাহলে ঢাকনা সহ এই যেরকম ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10, 9, 7। তাহলে এটা কি বলতো? দৈর্ঘ্য 10, তারপর হচ্ছে প্রস্থ 9 আর উচ্চতা কত? 7, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে এইভাবে সিরিয়ালি যদি কিছু না বলে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইভাবে ধরে নিবা, ঠিক আছে। আচ্ছা, বলছে বাক্সটির ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 262। আই রিপিট, বাক্সটির ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 262। এটা বলতে তুমি কি বুঝো বলতে পারবা? এটা বলতে হচ্ছে ভিতরের বলে দিয়েছিল। হ্যাঁ, ভিতরের, ভেতরটা আসলে কি? ভিতরটা হচ্ছে মানে ভেতর বলতে কি বুঝে? আগে বলতো বাইরে, এখন ভেতর, এটার মানে কি আবার? সেম না হ্যাঁ, ভিতরের বাইরে তো সেম হবে। সেম হইতো, আই রিপিট সেম হইতো যদি না, আবারও বলতেছি সেম হইতো যদি না এটা একটা লাইন হইতো। জাস্ট এটা কি একটা কি হইতো বলতো? লাইন হইতো। এখন তুমি তোমার চোখের আশেপাশে কি কোনো বাক্স আছে আপাতত তোমার সামনে? যে কোনো একটা বাক্স নাও তো। বাক্স, এই যে বাক্সটা, কথা বলতে এই যে বাক্সটা কি আসলে মানে একটা লাইন দিয়ে গঠিত নাকি একটা সার্টেন পুরুত্ব আছে ওর? প্রত্যেকটা লেয়ারে ওর একটা পুরুত্ব আছে না? হ্যাঁ হ্যাঁ, পুরুত্ব আছে। সে কি একটা লাইন দিয়ে বাক্স হবে? তাহলে তো এটা খুবই দুর্বল হবে না? কিন্তু জিনিসটা আসলে কিরকম দেখো, এইরকম একটা ছোট্ট করে পুরুত্ব, প্রত্যেকটা লেয়ারে পুরুত্ব আছে না বাক্সের? হ্যাঁ আছে কিনা বলো? জি হ্যাঁ আছে। ওকে, এই যে এই পুরুত্বটা বের করতে বলছে। তাহলে বলো তো বাইরের পৃষ্ঠটা বেশি হবে নাকি ভেতরের পৃষ্ঠটা বেশি হবে ক্ষেত্রফল? বাহিরেরটা বেশি হবে। অবশ্যই বাইরেরটা বেশি হবে, কারণ দেখো আমার যদি একটু পুরুত্ব থাকে, কথার কথা এই যে একটু করে পুরুত্ব থাকে, তাহলে ভেতরে বাক্সটা ছোট হবে না? হ্যাঁ, বুঝতে পারছো? জি হ্যাঁ। জিনিসটা হচ্ছে প্রথমে ভেতরে একটা বাক্স থাকবে, পরে বাইরে একটা, তাহলে দুইটার ক্ষেত্রফল আলাদা হবে না? হ্যাঁ, তাহলে একটা পুরুত্ব থাকবে, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বলছে বাক্সটির আয়তন নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে এই বাক্সটার আয়তন বের করি। আয়তন বের করতে আমার কি লাগে? কিছু লাগবে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কিন্তু এই আয়তনটা কি আসবে বলতো? পুরো ভিতরেরটা শুধু ভিতরের আয়তন, মানে ভেতরে ফাঁকা স্পেস, নাকি পুরুত্ব সহ আসবে? পুরুত্ব সহ আসবে। ইয়েস, ভেরি গুড। তাহলে আয়তনটা আসবে কি পুরুত্ব সহ, কোনো ভেতরের স্পেস যে তা না, পুরো পুরুত্ব সহ আসবে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে বলো বাক্সটির দেয়ালের পুরুত্ব নির্ণয় করো। ওই যে দেয়ালের যে পুরুত্বটা সেটা চাইছে, তাহলে এই যে দেয়ালের পুরুত্বটা কিভাবে বের করতে পারবো বলতে পারবা? বাক্সের বাহিরের ক্ষেত্রফল আর হচ্ছে ভিতরের ক্ষেত্রফল, এই দুটো বের করে বাহির থেকে ভিতরেরটা বাদ দিলে পুরুত্বটা বের হয়ে আসবে। হ্যাঁ, ভেরি গুড। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি ভেতরের দৈর্ঘ্য জানো কিনা? ভিতরে তো মানে ধরো এই যে বাইরের দৈর্ঘ্য তোমার জানা আছে, কিন্তু ভেতরেরটা কি জানা আছে? এটা তোমার জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে। আমি এখানে 3D আঁকতেছি না, জাস্ট এরকম দেখাই দিলাম, ঠিক আছে? কারণ 3D আঁকলে বেশি গুজমিল হয়ে যাবে। জাস্ট এটা মনে রাখবা, 3D একটা উচ্চতা আছে, মানে প্রস্থটা এইদিকে, উচ্চতাটা এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো যে এই বাক্সটার, হ্যাঁ এই বাক্সটার তোমার কি বলে, তোমার তুমি জানো বাইরের গুলা, তুমি জানো এইটা এইটা, তারপর এইটা, কিন্তু ভেতরেরটা জানো কিনা? এই যে ভেতরের জিনিসটার দৈর্ঘ্য প্রস্থ জানো? না। এই যে এইটুকু কি জানো? তো এইটুকু না জানলে তুমি বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ কিভাবে দিবা বলো? আসলে বুঝো নেই? তোমাকে তো ভেতরেরটা জানতে হবে, তাহলে বাইরেরটা মাইনাস ভেতরেরটা, তাইলে এনে হইব, তাই না? হ্যাঁ। আচ্ছা, অথবা দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে যে বাক্সটির ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করবো। তাহলে ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, রাইট? হ্যাঁ। তাহলে ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে ওইটা দিয়ে আমি কাজ করব। এখন আমাকে বলো ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে ভেতরের পৃষ্ঠের বাহুগুলো আমার জানতে হবে। তাহলে ভেতরের পৃষ্ঠের বাহুগুলো আমি কিভাবে বের করতে পারি বলতে পারবা?
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি দেওয়া আছে তাহলে ভাই ক্ষেত্রফলের যে ফর্মুলাটা দিয়ে না, ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তো বের করতে হবে। বের করার জন্য তোমাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে না, ভেতরেরটা উপরেরটা হলে হবে না, ভেতরেরটা লাগবে। ভেতরেরটা লাগবে। ভেতরেরটা লাগবে। ভেতরেরটা কিভাবে বের করা যায় দেখো, ধরো কথার কথা এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের ব্যাপারটা আসছে, ধরো আচ্ছা যাও এইভাবে আমি আঁকি, দৈর্ঘ্যের উচ্চতার ব্যাপারটা আগে আঁকি, প্রস্থটা আপাতত বাদ দিলাম। আচ্ছা ধরো আমি দৈর্ঘ্যের কথা চিন্তা করবো, দৈর্ঘ্য ধরো এটা, এটা দৈর্ঘ্য, ঠিক আছে, এটা দৈর্ঘ্য, তাই না? আচ্ছা এখন এখন খুবই ভালো করে খেয়াল করো, খুবই ভালো করে খেয়াল করো, এইটুকু কি পুরুত্ব কিনা, এটা পুরুত্ব কিনা? হ্যাঁ। তাহলে এইটা যদি এক্স ধরি, এইটাও কি এক্স কিনা? হ্যাঁ। আচ্ছা এখন এই যে পুরো আগের দৈর্ঘ্য ছিল এইটা, আর ভেতরের দৈর্ঘ্য কি এইটা, তাহলে দেখো আগেরটা থেকে ভেতরের কতটুকু বাদ যাচ্ছে, এক্স পরিমাণ নাকি? হ্যাঁ। শুধু এক্স পরিমাণ না, দুই পাশে আছে তো, তাহলে ইয়েস 2x পরিমাণ। তাহলে আগেরটা থেকে যে পুরোটা নিলাম, এইটা থেকে জাস্ট এইটুকু বাদ দিয়ে দিলাম, আবার এইটুকু বাদ দিলাম, তাহলে এটা কি পাচ্ছি কিনা? আমার ডিজার্ট তো এটাই নাকি? হ্যাঁ। তাহলে বলতে ধরো ভেতরের টাইম বললাম এ দৈর্ঘ্যটা, তাহলে এ ইকুয়ালস টু কি হবে, আগেরটা, আগেরটা কত 10 10 10 মাইনাস 2x হবে না? হ্যাঁ বুঝছো জিনিসটা নাকি আবার বুঝাবো? বুঝছি ভাই, বুঝছি। সিমিলারলি আমি প্রশ্ন বলতে পারি না যে 9 মাইনাস 2x। ও হ্যাঁ হ্যাঁ, উচ্চতা। সিমিলারলি আমি উচ্চতা বলতে পারি না 7 মাইনাস 2x। জি ভাই। পারি কিনা বলতে? পারি বলতে? জি ভাই। ওকে ভেরি, এটুকু বুঝছো কিনা ক্লিয়ারলি বলো, বুঝছো এটুকু? এটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ ভাই বুঝছি। ওকে ফাইন, এইটা যদি তুমি বুঝে থাকো, এবার দেখো ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে। তাহলে আমি লিখি 2 ইনটু ফর্মুলা কি, এবি বিসি সিএ, হ্যাঁ। এবি প্লাস বিসি প্লাস সিএ নাকি? এটাই তো ফর্মুলা। এইটা ইকুয়ালস টু আমি কি 262 বলতে পারি না? জি ভাই। পারি কিনা বলতে? হ্যাঁ পারি। আচ্ছা এখন এখন তোমার কাছে a এর ভ্যালু আছে না? হ্যাঁ 10 মাইনাস 2x। 10 মাইনাস 2x। b এর ভ্যালু আছে না? হ্যাঁ আছে। কত? 9 মাইনাস 2x। 9 মাইনাস 2x। আবার তোমার কাছে আবার b এর ভ্যালু আছে, তাহলে 9 মাইনাস 2x। c কত? 7 মাইনাস 2x। আবার প্লাস c 7 মাইনাস 2x ইনটু কি বলতো 10 মাইনাস 2x, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু কত? 262। তাহলে এখানে আননোন কয়টা? একটা, জাস্ট x। হ্যাঁ। তাহলে কি বের করা সম্ভব কিনা, বের করা পসিবল কিনা? শুধুই x আননোন, জাস্ট গুণ দিয়ে সিম্পল বের করে ফেলবা, ঠিক আছে? জি। ক্যালকুলেশনটা একটু বড় হবে, প্রথমে এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, তারপর এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, রাখবা। আবার এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, তারপর এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, রাখবা। আবার এটার সাথে এটা গুণ দিবা, 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 সিম্পল। তারপর দেখবা সমস্ত স্কয়ার যোগ করবা, সমস্ত 2x একসাথে যোগ করবা, সমস্ত ধ্রুবক একসাথে যোগ করবা, ঠিক আছে? এরপর এই যে 2 আসবে, 2 দিয়ে গুণ দিবা, একদম সিম্পল বেসিক ক্যালকুলেশন। এটাই বসে এসে দেখানোর দরকার নেই, বুঝতে পারছো? বুঝছো কিনা? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা এবার গ নাম্বারটা দেখো তো, বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান। কি বললাম? বৃহত্তম দৈর্ঘ্যের সমান। তাহলে বাক্সটির বৃহত্তম কত? 10 না? হ্যাঁ। বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণ 16 সেন্টিমিটার। আই রিপিট, একটা রম্বস, একটা রম্বস কি? তাহলে একটা রম্বস ধরো এরকম, রম্বসের কিন্তু সব বাহু সমান, ঠিক আছে? জি ভাই সব বাহু সমান। তাহলে এটাও 10, এইটাও 10, এইটাও 10, এইটাও 10। আচ্ছা তাহলে বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট একটি রম্বসের কর্ণ 16 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করে। এখন আমাকে বলো, রম্বস আমরা প্রিভিয়াস লেকচারে পড়াইছিলাম, রম্বসের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা একদম 16.2 এ পড়াইছিলাম প্রথম ক্লাসে। ভুলে গেছো? তুমি যদি ভুলে যাও তাহলে জাস্ট একটু হাতে কলমে আঁকো, রম্বসটা একটু হাতে কলমে এঁকে কর্ণটা বের করার চেষ্টা করো, কোনো সমস্যা নেই, ভুলবা 100 বার, কিন্তু একটু তুমি নিজে নিজে প্রমাণ করার চেষ্টা করো তো একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে মুখস্থ না, নিজে বের করো, মুখস্থ না। জি ভাই, সেটা হচ্ছে √2a। না না,
রম্বসের যেহেতু দুটি বাহু মানে সবগুলো বাহু সমান সমান, হ্যাঁ, তাহলে কর্ণ তো হবে হচ্ছে তো আয়ত হবে না, বুঝছি। পারতেছি না ভাইয়া। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে রম্বস কিনা বলো তো? হ্যাঁ। আচ্ছা, তো এটা আমি জানি 10, এটাও জানি 10 নাকি? হ্যাঁ। ওকে ফাইন। তাহলে এই যে আমার দরকার কি, এইটা একটা কর্ণ, দুইটা কর্ণ কিন্তু দুইটা, এটা কি একটা দরকার D1, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন আমি কথার কথা প্রথমে আগে D1 বের করি। তাহলে বলছি কি, আনসার চাইছে কি, বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বিশিষ্ট একটি এরকম রম্বসের একটি কর্ণ, তাহলে যে কোনো একটা কর্ণ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম একটা 16। ওকে ফাইন। তাহলে এবার আমার এইটা বের, তাহলে এই বরাবর আমি একটা লম্ব টানি, লম্ব টানতে পারি না? হ্যাঁ পারি। আচ্ছা, তো এই বরাবর যদি আমি একটা লম্ব টানি, তাহলে দেখো তো আমি কি একটা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি কিনা? হ্যাঁ পারি। কিভাবে পারি বলো তো? ওই যে লম্ব স্কয়ার ইকুয়াল টু, সরি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ওই যে এতটুকু, যতটুকু বাড়াইছি এতটুকু হচ্ছে এক্স। হ্যাঁ, যতটুকু বাড়াইছে এতটুকু যদি এক্স হয়, তাহলে আমি কি বলতে পারি, আমি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে কল্পনা করি, ছোট ত্রিভুজটায় লম্ব মানে এইচ স্কয়ার ইকুয়ালস টু বলতে পারি কি অতিভুজ স্কয়ার কি 10 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার নাকি? আচ্ছা ঠিক আছে। এবার এটা কিন্তু ম্যাথের অংশ না, তুমি ফর্মুলা অবশ্যই মুখস্থ বসাও, বাট এটা রম্বসের কর্ণ প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে, নিজে নিজে অ্যানালিটিক্যাল দিয়া। আচ্ছা এবার বলো তো, বড় ত্রিভুজটাও তো আছে নাকি? এই যে বড়টাও তো সমকোণী ত্রিভুজ নাকি? হ্যাঁ। এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলা যায়? এইচ স্কয়ার ইকুয়ালস টু ডি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার ইকুয়ালস টু তোমার কি বলতো, ডি স্কয়ার মাইনাস 10 প্লাস এক্স হোল স্কয়ার, 10 প্লাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন এরপরে কি করা যায় বলো? এরপর হচ্ছে দুটি সমীকরণ সমান যেহেতু, তাহলে হচ্ছে এইচ স্কয়ার সমান বসাইতে পারি না আমি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইচ স্কয়ার যদি সমান বসাই দিই, তাহলে কি আমি তোমার কি পাবো, ডি এর ভ্যালুটা পাবো, বাট অবশ্যই সেখানে কি থাকবে বলো তো, এক্সটা থেকে যাবে, এক্সটা থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, আর অপোজিট কর্ণটা বের করো তো। অপোজিট কর্ণ, সেম ভাবেই তো হবে, তাই না ভাই? সেমই তো হবে। শুধু ডি টু হবে শুধু ওই জায়গায়। হ্যাঁ, ওই জায়গায় জাস্ট কি হবে, ডিটটা সেম বলতে হবে, বলতে একটু কাহিনী আছে, ধরো মুছে দিই। ধরো এটা হচ্ছে রম্বস, এখন আমি বের করবো অপোজিটটা, তাই না? তাহলে এই দিকে বাড়াবো, এই দিকে বাড়াইলাম, ঠিক আছে, কথার কথা না। এইবার বাড়াবো না, এবার কি কমাবো, এবার কি করব, কমাবো, এবার কমাইতে হবে না? ও হ্যাঁ, এবার হচ্ছে কমাইতে হবে, বুঝছো? এবার কমাইতে হবে, এবার কমাও, কমায় তুমি উচ্চতা বসাও, তাহলে কি হবে দেখো, এইটা ধরো উচ্চতা, আর পুরোটা এটা ধরো এক্স হইলো, এটা এক্স হইলে এটা তো অবশ্যই এক্সই হবে, তাই না? সেমই হবে না, এক্সই তো নাকি, সেম বাড়াইছি না? তাহলে এবার এটা হয়ে যাবে 10 মাইনাস এক্স, কি হয়ে যাবে এটা 10 মাইনাস এক্স, ঠিক আছে? এটা হচ্ছে বের করতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ম্যাথে আগে এটা জাস্ট একটু অ্যানালিটিক্যাল দিলাম, মানে তুমি জাস্ট একটা কর্ণ ধরো ভুলে গেছো, তুমি একটু এইভাবে চিন্তা করবা, যদিও ডিরেক্ট কোনো ফর্মুলা এইভাবে বের করা যায় না, মানে এক্স থাকবে। তো একটু দেখো যে আসলে
কি বলে, ধরো এই ম্যাথের ক্ষেত্রে আমরা এবার কিভাবে অ্যাপ্রোচ করবো, তাহলে ধরো এই যে এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, ঠিক আছে। আমি তাহলে নাম দেই এ বি সি ডি, রাইট। আচ্ছা, এবার আমি কর্ণটা একটা অন্য কালার দিলাম। ধরো এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, নাকি? কর্ণ কি ও বিন্দুতে ছেদ করবে না? হ্যাঁ, ও বিন্দু ছেদ করবে। আচ্ছা, এখানে এবি কত 10, বিসি কত 10, এটা 10, এটা 10, নাকি? হ্যাঁ, সবগুলোই 10। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো তো ও এ ও বি, এ ও বি, জি ভাইয়া। এ ও বি এটা কোন ধরনের ত্রিভুজ? এ ও বি এটা সমবাহু না, মনে রাখবা, হ্যাঁ মনে রাখবা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা মনে রাখবা। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবারও বলতেছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি একটা কাজ করতে পারি না, আমি কি বলতে পারি না যে এবি স্কোয়ার ইকুয়ালস টু ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার? হ্যাঁ, আমি কি বলতে পারি না যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস কি বলতো ওবি স্কোয়ার? ওবি স্কোয়ার। ওকে ফাইন, তাহলে এবির ভ্যালুটা তোমার কাছে আছে নাকি? হ্যাঁ। এবি কত? 10। তাহলে 10 স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এটা কিভাবে বলতে পারি বলতো? ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার এস স্কোয়ার। ও এ এবং ওবি, ও এ এবং ওবি, এটা কি আমি জানি একটাও? না, একটা জানি, হইতে পারে একটা, যেহেতু কর্ণ দেওয়া আছে, হইতে পারে এই কর্ণটা কথার কথা 16, তাহলে কি এই অর্ধেকটা কত হবে? 8। অর্ধেকটা কত হবে? 8, নাকি? তাহলে আমি কথার কথা ও এ কত বসাই দিলাম? 8 স্কয়ার বসাই দিলাম, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ওবি কত হবে? ওবি বের করতে পারবো নাকি? হ্যাঁ, পারবো। ওবি ইজিলি বের করতে পারবো। ওবির ভ্যালু আসবে সম্ভবত 6। ওকে, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওবি পেয়ে গেলাম। তাহলে ওবি যদি 6 হয়, তাহলে আরেকটা কর্ণ কত হবে? 12, আর একটা কর্ণ কত হবে? 16, নাকি? একটা কর্ণ 12, একটা কর্ণ 16, একটা কর্ণ 12, একটা কর্ণ 16। এবার রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল d1 ইনটু d2, তাহলে হাফ ইনটু 12 ইনটু 16। বুঝতে পারছো? জি ভাই। তাহলে এটা কি কর্ণ, তোমার কর্ণ অ্যানালাইসিস করবা। এখানে তো কর্ণ দেওয়াই ছিল, বাট ডাইরেক্ট যদি কর্ণের ফর্মুলা থাকতো তাহলে কি করতে? তাহলে কর্ণ অ্যানালাইসিস করে সুন্দর করে এইভাবে বের করবা, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথটা মোটামুটি হইলো। এবার মোটামুটি ধরো যে আই হোপ ইনশাল্লাহ 16.4-এর ম্যাথগুলা, 16.4-এর ম্যাথগুলো অন্য অন্য জায়গার তুলনায় একটু কি বলতো ক্রিটিক্যাল, মানে একটু তোমাকে চিন্তা করতে হবে। সো আমি চাচ্ছি আমি প্রথমে সলভ করাই দিব না, তুমি প্রত্যেকটা ম্যাথ নিজে নিজে চিন্তা করবা, কোনো সলিউশন দেখবা না, সলিউশন না দেখে নিজে নিজে ম্যাথগুলা চিন্তা করে তারপর সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে তোমার যেই মানে অ্যানালিটিক্যাল স্কিলটা বাড়বে, এটা আসলে একদম অনবদ্য হবে, ঠিক আছে? বাট আমি যদি সলভ করে দিই, বাট তুমি সলিউশন দেখে ফেলো, তাহলে এটা তোমার ধরো যে তুমি একটা ম্যাথ শিখলা, বাট এখন তুমি ফান্ডামেন্টাল জানো, বেসিক জানো, ফাউন্ডেশন তোমার স্ট্রং, প্রত্যেকটা শেপের যেই অ্যানালাইসিস সেটা তুমি জানো নাকি জানো না, সেটা আমি শিখাইছি কিনা? আচ্ছা, এবার তুমি সেই অ্যানালাইসিসকে কাজে কিভাবে লাগাতে হবে এটা আমি তোমাকে যদি দেখাই দেই, মানে দেখাইলাম আমি 1-2টা দেখাইছি, বাট সবগুলো যদি আমি তোমাকে দেখাই দিই তখন কিন্তু তোমার স্কিলটা পারবে না, ঠিক আছে? সো তোমার কাজ হচ্ছে তোমার স্কিলটাকে প্র্যাকটিস করবা। এখন এই যে স্কিলটা হইছে, এই স্কিলটাকে প্র্যাকটিস করে করে ডেভেলপ করবা। কিভাবে ডেভেলপ করবা? একটা প্রবলেম আসবে, বইয়ের প্রবলেম, সেই প্রবলেমটা তোমার ফান্ডামেন্টাল দিয়ে সলভ করার চেষ্টা করবা, তাহলে তোমার স্কিলটা কি আস্তে আস্তে বাড়বে। তুমি প্রবলেমে পড়বা, চিন্তা করবা, আস্তে আস্তে কি স্কিলটা গ্রো করবে। সো তোমার কাজ হচ্ছে না 16.4-এর একদম নাম্বার 1 থেকে কত পর্যন্ত করা বলো তো? 21 পর্যন্ত করা। 21টা ম্যাথ আছে, 21টা ম্যাথই তুমি নিজে নিজে ট্রাই করবা। দরকার হলে একটা নিয়ে তুমি 1 ঘন্টা বসে থাকবা, তাও তুমি চিন্তা করবা এইভাবে বাড়ায়া ওইভাবে কমায়া। বুঝতে পারছো কি বললাম? জি ভাই। তুমি দরকার হলে একটা ম্যাথ নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবা, তারপরে তুমি চিন্তা করে করে সলভ করো। আই রিপিট, তোমার পরিমিতি তো কিছুই না, ইন ফিউচারে যে একটা ফাউন্ডেশন হবে এইটা তুমি পরে বুঝতে পারবা যে তোমার কতটা উপকার হয়েছে, ঠিক আছে? কিন্তু সলিউশন দেখে দেখে ম্যাথ করবা না, অথবা টিচার করাই দিলেও ম্যাথ করে ফেলবা, পরে ম্যাথটা নিজে আরেকবার করবা, এটা কোনো প্রসেস না, এটা ম্যাথ শেখার কোনো প্রসেস না, ঠিক আছে? বুঝাইতে পারছি আমি?
জি ভাই। ওকে, তাহলে তুমি 1 থেকে 21 একদম নিজের মতো করে চেষ্টা করবা, না উদাহরণ দেখবা না তুমি গাইড দেখবা, তুমি জাস্ট কি করবা ফর্মুলাগুলো একটু দেখতে পারো, তুমি দরকার হলে ওই যে অ্যানালাইসিস গুলো একটু দেখতে পারো, মানে থিওরি গুলো একটু দেখবা যে কিভাবে ভাঙছে। ওকে ওকে ভাই। ওকে ঠিক আছে, তাহলে 16/4 পুরাটা তুমি কমপ্লিট করো। ওকে, এটাই তোমার কাজ। ওকে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি পরিমিতি বলা যায় শেষ। তারপরে আমরা ইনশাল্লাহ আরেকটা প্রবলেম ক্লাস দিব, যে সমস্ত এই 4-এর ভিতরে যে প্রবলেম থাকবে সেগুলো করব, আর বাকি ইনশাল্লাহ আই হোপ সহজ হয়ে যাবে। ওকে ভাই 16.3 এ একটা সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। 16.3 এর 9 নাম্বার সমস্যা ছিল, 5 নাম্বার সলভ করতে পারছি, বাট 9 নাম্বারটা ধরো আচ্ছা 9 নাম্বার একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরি, আল্লাহ এটা তো সহজ ছিল। আচ্ছা দেখো অনুপাত মানে হচ্ছে বুঝতে পারছি। দেখো বলছি কি একটা বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি কি 2 পাই আর না? হ্যাঁ। আচ্ছা একটি বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি বলতো? এ এ এ 3a। 3a। আচ্ছা ঠিক আছে, তাহলে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আচ্ছা তাহলে কি চাইছে বলতো? এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমি কথার কথা ধরো ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এদের ক্ষেত্রফল, তাহলে উপরে আসবে বৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি বলতো তোমার √3/4 না? হ্যাঁ √3/4 স্কয়ার, এটাই কি ক্ষেত্রফল কিনা? হ্যাঁ। আচ্ছা তাহলে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এই অনুপাতটা বের করবো ক্যালকুলেশন করে। এখন আমি একটু দেখি যে ভ্যালুটা কি, আমি এক কাজ করি, আমি যে আর এর ভ্যালুটা বসাই দিই 3a বাই কত 2 পাই না? হ্যাঁ। এখান থেকে আর এর ভ্যালুটা 3a বাই 2 পাই বের করতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে পাই আর স্কয়ারের জায়গায় এবার আমি লিখবো কি 9a স্কয়ার ডিভাইডেড বাই কি তোমার 4 স্কয়ার, বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। বর্গ করে দিছে, আর নিচে কি থাকলো √3/4 স্কয়ার, কোনো সমস্যা নেই। ওকে এটা একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে ধরো পাই 9a স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার ইনটু উল্টায় যাবে না, উপরে 4 নিচে কি √3a স্কয়ার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমি এবার কালো পেন নেই, একটা পাই কাটলাম, একটা পাই গেল, স্কয়ার ছিল ঠিক আছে ফাইন। তারপর এই যে 4 কাটলাম ঠিক আছে, a স্কয়ার কাটলাম a স্কয়ার কাটলাম, কোনো সমস্যা না। তাহলে উপরে থাকতেছে 9 নিচে থাকতেছে কি √3 পাই, শেষ, এটাই आंसर। একটু যদি শর্টকাট করি তাহলে কি তোমার √3 ইনটু 3, তো এটাই তো 9 নাকি? 9 কে ভাঙলে এরকম হয় না? তাহলে √3 ভেঙে দিলাম, √3 কাটা, উপরে 3√3 ডিভাইডেড বাই পাই, তাহলে आंसर কি 3√3 পাই, শেষ, এটাই आंसर। বুঝতে পারছো? ক্ষেত্রফলের অনুপাত মানে রাখবা, কোনো কিছুর অনুপাত মানে উপরে একটা ক্ষেত্রফল নিচে একটা ক্ষেত্রফল, শেষ। এই ভাগ দিলে এটা কি বলে? অনুপাত। ওকে বুঝতে পারছো জিনিসটা? তোমার কাছে একটা ক্লু দিয়ে দিছে 2 পাই আর ইকুয়ালস টু 3a, মানে কি ওদের পরিধি আর কি তোমার পরিসীমা সমান, বুঝতে পারছো? জি ভাই, আমি মানে বুঝতেছিলাম না এরপর এখান থেকে কি বের করব। ও এখান থেকে যে একটা মানে একটা ভ্যালু, মানে একটা ডিভিশন দিয়ে একটা ভ্যালু বের হবে, মানে 3√3/পাই এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু না? হ্যাঁ হ্যাঁ এইটাই চাইছে, আর কিচ্ছু না। আচ্ছা এইটা এখানে একটা দেখো, আমি তোমাকে বলছিলাম যে ম্যাথ সবার যেখানে শেষ, আনসার এই যে তুমি ম্যাথের একটা উত্তর বের করে লিখলে আনসার, এইখান থেকেই তোমার চিন্তা ভাবনা শুরু। এখন বলো এই ম্যাথটা শেষ করছো, এইখান থেকে তোমার কি চিন্তা ভাবনা শুরু বলো তো দেখি? প্রথম ক্লাসে বলছিলাম ম্যাথ যেখানে শেষ ওইখান থেকে মূলত ম্যাথ শুরু, ওইখান থেকে তোমার চিন্তা শুরু। এখন বলো এই যে আনসার থেকে তুমি কি কি চিন্তা করতে পারতেছো? আনসার থেকে 0.3 এখান থেকে প্রায় কি চিন্তা করবো বুঝতেছি না। এইটাই তো খেলা, যে ম্যাথ যেখানে শেষ ওইখান থেকে তোমার চিন্তা শুরু। কই চিন্তা কি করলা, কি বাড়ালে, আর কি চিন্তা করতে পারো? ম্যাথ তো ধরো এটা করলাম ঠিক আছে, একটা উত্তর বেরোলো, এটা সবাই পারবে। কারণ তোমার চিন্তাটা শুরু এইখান থেকে, কি চিন্তা করবা? এই ম্যাথে তোমাকে দিছে কেন? ম্যাথ তোর হুদাই দেয় নাই, এই ম্যাথ তোমাকে দিছে কেন? একটা চিন্তা করার জন্য, একটা মানে একটা লার্নিং নেওয়ার জন্য। হ্যাঁ তাহলে বলো যে কি চিন্তা, আর কি চিন্তা আসতেছে তোমার মাথায়? এখান থেকে হচ্ছে বৃত্তের পরিধি থেকে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা। না না এটা চিন্তা না, দেখো চিন্তাটা কি খুবই ভালো করে খেয়াল করো, খুবই ভালো করে খেয়াল করো, না বুঝলে বলবা। বলছে একটা বৃত্ত, রাইট? আবার বলছে একটা সমবাহু ত্রিভুজ,
নাকি? ধরো এটা এ এ এ আর একটা বৃত্তের ব্যাসার্ধ ধরো আর। আচ্ছা, এবার বললো যে তোমার কাছে ধর একটা জমি আছে, একটা বৃত্তাকার জমি আছে, একটা সমবাহু মানে আকারের একটা জমি আছে, ঠিক আছে? তো জমির যে লাইনটা, এই যে জমির যে লাইনটা, লাইন ধরে যদি তুমি হাঁটো, তুমি সমপরিমাণ হাঁটবা, মানে কি এই বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি কি এই যে লাইন ধরে হাঁটলেই তো তুমি পরিধি পাবা নাকি? এই বৃত্তের পরিধি, আর তুমি যদি তোমার সমবাহু মানে তোমার বন্ধুর জমি হচ্ছে এরকম সমবাহু আকার, এই বৃত্তের পরিধি যদি তুমি ধরে হাঁটো 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 হাঁটো, তাহলে কি পাবা? তোমার সমান মানে সেম পরিমাণ হাঁটতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেম পরিমাণ হাঁটতে হবে, সেম পরিমাণ হাঁটতে হবে। তবে এবার আমাকে বলতে পারবা কে জিতছে? মানে তুমি হলে কোনটা নিতা? তুমি কি বৃত্তাকার জমিটা নিতা নাকি সমবাহুকার জমিটা নিতা? কোনটা নিতা বলো তো? দুইটাই তো ভাইয়া সেম পরিধি, তাহলে হ্যাঁ পরিধি সেম, কিন্তু তোমার কি জায়গা যত বেশি তোমার তত লাভ নাকি? মানে মাঝখানের ক্ষেত্রফল যত বেশি তোমার লাভ তত বেশি নাকি? এবার তুমি আমাকে বলো তো, তুমি এখন কোন ক্যালকুলেশন না করে তুমি ডিসিশন নিতে পারবা যে বৃত্তাকারটা বড় হবে নাকি সমবাহুটা বড় হবে? বলো তো কোনটা বড় হবে, বলতে পারবা? বৃত্তাকার বড় হবে। বৃত্তাকার কি হবে? বৃত্ত যেটা এটা বড় হবে। আচ্ছা ঠিক আছে, তারপরেও চলো দেখি তাহলে। এই যে বলছে ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত দিয়ে আমরা কি বুঝি? কোনটা বেশি কোনটা কম? ধরো অনুপাত আসছে 2, এটার মানে কি? ধরো বৃত্ত ডিভাইডেড বাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আসছে 2, এটার মানে কি? এটা মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমবাহু ক্ষেত্রফলের দ্বিগুণ। ভেরি গুড, বৃত্তের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের দ্বিগুণ, তার মানে সে লাভবান। আচ্ছা, এখন আমার ফলাফল আসছে কি? 3√3 ডিভাইডেড বাই কি আসছে? পাই। 3√3 ডিভাইডেড বাই পাই। এইটা একটু ক্যালকুলেশন করো তো, দেখো তো কত আসে। ভাই সমান সমান উপাশে তো কিছু নাই। না না, ক্যালকুলেশন করো, পাইয়ের একটা ভ্যালু আছে না, তুমি তো ভ্যালু বের করতে পারবা। তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর করো, ক্যালকুলেশন করো। 1.6539। দেখো কতটা সূক্ষ্ম পার্থক্য, যে 1.6539 ডট ডট ডট। তার মানে দেখো একটু হইলেও বেশি কে পাবে বলো তো? বৃত্ত পাবে না? একটু হইলেও কে জিতবে বলো তো? অলওয়েজ বৃত্ত জিতবে। আবার আরেকটা যে লার্নিং আছে, এখানে লার্নিং হচ্ছে দুইটা। একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বেশি, একটা কি বলতো? বৃত্তের ক্ষেত্রফল বেশি, পরিসীমা যদি সমান হয় বৃত্তের ক্ষেত্রফল বেশি। এখন তোমাকে আমি বলতে পারি যে দেখো তোমাকে আর তোমার বন্ধুকে আমি দিলাম, বাট ওদের আল ধরে হাঁটবা সেম পরিমাণে, এখন তোমরা কোনটা নিবা? তাহলে আমরা একটা লার্নিং পেলাম বৃত্তের ক্ষেত্রফল বেশি, ঠিক আছে। আরেকটা লার্নিং আছে, আরেকটা লার্নিং কি বলতো? আরেকটা লার্নিং কি বলতো? আরেকটা দেখো আরেকটা লার্নিং হচ্ছে, তোমাকে আমি বললাম তোমাদের বৃত্তের ব্যাসার্ধ বাড়ায় দাও, এরিয়া বাড়ায় দাও, তার মানে বৃত্তটা বাড়ায় দিলাম আরো বড় করে, এই সমবাহু ত্রিভুজ কমবে না বাড়বে? তাইলে বাড়বে কেন? কারণ ওদের পরিসীমা হইতে হবে কি সমান। ওর পরিধি মানে ওদের আল ধরা মানে লাইন ধরে যে লাইল বলে না গ্রামের মধ্যে, ওদের যে লাইল, এই লাইল হইতে হবে, লাইলের দৈর্ঘ্য আবার কত হইতে হবে? সমান হইতে হবে। তাহলে একটা বৃত্ত যদি বড় হয় তাহলে একটা সমবাহু ত্রিভুজ বড় হবে নাকি? হবে। তাহলে ওদের ক্ষেত্রফলের রেশিও অলওয়েজ একটা কনস্ট্যান্ট, অলওয়েজ একটা কনস্ট্যান্ট। মানে তুমি 5 গুণ বাড়াও তাহলে ক্ষেত্রফল, ওরও ক্ষেত্রফল 5 গুণ বাড়বে, ওরও কয় গুণ বাড়বে? 5 গুণই বাড়বে। বুঝতে পারছো? মানে ওদের ক্ষেত্রফলের যে রেশিওটা এটা সমান। মানে তুমি আলটিমেটলি, কথার কথা তোমাকে আমি বললাম, একটু খেয়াল করে, এগুলো আসলে কেউ পড়ায় না, কেউ বলবেও না তোমাকে, কিন্তু এই জিনিসগুলো যদি বুঝো তুমি আসলে একটা ফিল পাবা। তোমাকে আমি বললাম যে আচ্ছা তুমি মুজাহিদ আর তোমার একটা ফ্রেন্ডকে আমি তোমাদের, আচ্ছা যাও তোমাদের আমি রেডিয়াস আগে ছিল, তোমার মুজাহিদের জমির রেডিয়াস ছিল কথার কথা 10, ঠিক আছে? এবার আমি রেডিয়াস বাড়াই দিলাম 50, রেডিয়াস হইল এখন কত? 50। আসলে আসলে তোমাদের মধ্যে ব্যবধান কি বাড়বে? মানে তোমার রেডিয়াস আমি বাড়াই দিলাম 50, তাহলে ওই পরিমাণ পরিসীমাও বাড়াইতে হবে নাকি? পরিসীমা বাড়াইতে হবে। তাহলে ওরও তো তোমার বাড়বে নাকি? তার মানে দেখো তুমি আসলে অলওয়েজ ওর থেকে 1.65 গুণ বেশি পাবা। এটা কি চেঞ্জ করতে পারবা বাড়ায় কমায়া? না, এইটাই লার্নিং, যে ওদের ক্ষেত্রফলের রেশিও কি একটা কনস্ট্যান্ট থাকবে, ওদের ক্ষেত্রফলের রেশিও কি থাকবে? একটা কনস্ট্যান্ট বা ধ্রুব। মানে তুমি অলওয়েজ ওর থেকে 1.65 গুণ পাবা। তোমার ক্ষেত্রফল, তোমার রেডিয়াস 10 হোক আর তোমার ক্ষেত্রে রেডিয়াস 2 হোক। বুঝতে পারছো ভাই? কেমনে পাই? যেহেতু দুইটার পরিধি সমান, তাহলে কেমনে হয়? এইটাই পরিধি সমান হলো, তার মানে পরিধির উপর কি ক্ষেত্রফল নির্ভর করে?
না নির্ভর করে না। তার মানে এই যে দেখো পরিধি, তুমি এই জিনিসটা আসলে এই যে জিনিসটা বললাম না কেমনে, এইটা আসলে এটার রিজন হচ্ছে দেখো আমাকে বাট একটা পারফেক্ট বৃত্ত আঁকতে হবে, যেটা ধরো চেষ্টা করি একটু। এই ধরো একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে তুমি চাইলে তো কথার কথা সামহাও ধরো একটা সম্ভবত বুঝে আঁকলা, কথার কথা আঁকলা, দেখো তো এই যে ফাঁকা স্পেস আছে না কিছু, হ্যাঁ এইটুক পরিমাণ তুমি জিতবা কিনা বলো তো। ও এই যে এইটুক পরিমাণ তুমি হচ্ছে অলওয়েজ বেশি পাবা, অলওয়েজ কি বেশি পাবা। এখন কথার কথা তোমার রেডিয়াস বাড়াইলাম না রেডিয়াস, তাহলে কি তার বাহুর দৈর্ঘ্য বাড়তেছে কিনা? হ্যাঁ বাড়তেছে। তাহলে কি তোমার রেডিয়াস বাড়াইলে তারও বাড়বে, প্যারা নাই তো, তারও কি বাড়বে, ঠিক আছে। তো সে ঠকবে, বাট অত যে মানে কন্টিনিউসলি যে তুমি রেডিয়াস বাড়াইলে ঠকেই যাবে বিষয়টা এরকম না। তবে হ্যাঁ অবশ্যই এই যে তুমি অলওয়েজ, ও যদি 5 পায় তুমি কত পাবা, 5 × 1.65 গুণ। ও তুমি যদি 10 পাও, সরি ও যদি 10 পায় তুমি কত পাবা, 10 × 1.65 গুণ। তুমি অলওয়েজ জিতবা, মানে তোমাদের রেশিও অলওয়েজ কি থাকবে, 1.65 থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে লার্নিং, ঠিক আছে। তার মানে কি বুঝলে যে একটা ম্যাথ শেষ মানে কি শেষ, নাকি চিন্তার শুরু? চিন্তার শুরু। এরকম প্রত্যেকটা ম্যাথের, আমি তো আর প্রত্যেকটা ম্যাথ তোমাকে ধরাই দিতে পারবো না, তারপরে চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাথের ফলাফল আসবে ওইখান থেকে তোমার চিন্তার জগৎ কি হবে শুরু হবে, ঠিক আছে।